সোহানা, তোকে আমি বউ হিসেবে মানতে পারবো না। কেন? কারণ এখন আমি অন্য কাউকে ভালোবাসি। কি বলতেছিস তুই? আমি ঠিকই বলছি। আমি তোমাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি জানি তুই আমার উপরে রেগে আছিস, তাই এগুলো বলছিস। আমি সত্যি বলছি, আমি তোকে এখন ভালোবাসি না। আমি অন্য একজনকে ভালোবাসি। শুধু তোর বাবা মায়ের মান সম্মান বাঁচানোর জন্য তোকে বিয়ে করেছি। তারপর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেলাম, আর সোহানা সেখানে বসে কান্না করতে থাকলো। এবার চলেন আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি ফারহান, মাত্র লেখাপড়া শেষ করেছি। আর সোহানা হলো আমার বউ। আজকে আমাদের বিয়ে হয়েছে। এখন এইটুকুই থাকুক, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না। চলেন একটু পিছন থেকে ঘুরে আসি। আমি এসএসসি পরীক্ষা দিয়ে মাত্র কলেজে উঠেছি। তখন সোহানার সাথে আমার পরিচয় হয়। আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হয়ে যাই। আমরা সব সময় কলেজে একসাথে থাকতাম। কলেজে আমার তেমন বন্ধু ছিল না, তাই সোহানাদের গ্রুপে আমাকে ঢুকিয়ে দেয়। তাদের সাথে ভালোই কাটতে থাকে আমাদের দিনকাল। সবকিছু ঠিকঠাক ছিল। ও, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আসলে সোহানা হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর আমি মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। সোহানা এত বড় লোক, কিন্তু কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতো না। তাই সোহানাকে আমার অনেক ভালো লাগতো। সত্যি কথা বলতে, সোহানাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তার প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু সোহানাকে বলি নাই, কারণ আমি মধ্যবিত্ত, আর মা বাবার মুখে শুনেছি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কখনো প্রেম ভালোবাসায় জড়াতে নাই। তাই কখনো সোহানাকে বলি নাই। দেখতে দেখতে 1টি বছর চলে গেল। আমরা পরীক্ষা দিয়ে ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলাম। সোহানা আমাকে অনেক কেয়ার করত। এই কয়েকদিন ধরে আরো বেশি করতেছে, আর আমি তার প্রেমে পড়ে যাইতেছি। ভাবছি তাকে বলবো, কিন্তু কোথায় যেন একটা ভয় কাজ করে, তাই বলতে পারি না। আজকে কলেজে বসে আছি, তখন সোহানা গাড়ি নিয়ে কলেজে ঢুকলো। তারপর গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো, এসে বলল, কিরে, এখানে একা একা বসে আছিস? মনটা ভালো না রে। কেন? এমনি। কি হয়েছে ফারহান, বল আমাকে। বাবা খুব অসুস্থ রে। কি করব কিছুই বুঝতেছি না। আমি মনে হয় আর লেখাপড়া করতে পারবো না রে। এগুলো তুই আমাকে আগে বলস নাই কেন? বলে কি হতো? তুই জানোস না আমার বাবার বড় একটা কোম্পানি আছে? তো আমি কি করব? তুই সেখানে চাকরি করবি। আমি মাত্র ইন্টারে পড়ি, আমি কি চাকরি করব? আমার আর লেখাপড়া হবে না রে। দাঁড়া, আমি বাবাকে বলে দিতেছি, কালকে গিয়ে তুই চাকরিতে জয়েন করবি, কেমন? আর লেখাপড়া ছাড়া কথা মুখেও আনবি না। আর এই টাকাগুলো রাখ, আঙ্কেলকে নিয়ে ডাক্তারের কাছে যাস। চাকরি দিতেছিস, এটাই চলবে। টাকা লাগবে না রে। তোমাকে অনেক ধন্যবাদ। দূর বোকা, বন্ধু হয়ে যদি এইটুকু সাহায্য না করতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? আর টাকাগুলো রাখ। সোহানা এক প্রকার জোর করে টাকাগুলো আমাকে দিল। তারপর ক্লাসে নিয়ে গেল। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপর আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। সেখান থেকে কিছু ওষুধ নিয়ে বাসায় চলে এসেছি। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বাইরে আসলাম। তারপর আমার চিরচেনা সেই নদীর পাড়ে গিয়ে বসলাম। অনেকক্ষণ সেখানে বসে থাকার পরে আবার বাসায় চলে আসলাম। এসে পড়তে বসলাম। পড়তে পড়তে 10টা বেজে গেল। তারপর আম্মু আমার রুমে খাবার নিয়ে আসলো। তারপর সেগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে, ফারহান, এই ফারহান, উঠ বাবা, কলেজে যাবি না? তাড়াতাড়ি উঠ, না হলে তো দেরি হয়ে যাবে বাবা, উঠ। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। তারপর খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, 5 মিনিট পায়ে হেঁটে কলেজে যাওয়া যায়। আমি কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি সোহানা তার বান্ধবীদের সাথে কথা বলছে। আমি ক্লাসের দিকে যাইতেছিলাম, তখনই সোহানা ডাক দিল। আমি তার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে সোহানা বলল, কি রে, তুই কলেজে কেন? তোকে না আব্বুর সাথে দেখা করতে বলেছিলাম, ভুলে গেছিস? সরি রে দোস্ত, আমার মনে নাই। এখন কি করব? চল আমার সাথে। কোনো কথা না বলে চলো। তারপর সোহানার সাথে গাড়ি উঠে একটা বড় কোম্পানির কাছে চলে আসলাম। সোহানা বলল, এখন নাম। তারপর আমি গাড়ি থেকে নামলাম। সোহানাও আমার সাথে নামলো। তারপর বলল, চল আমার সাথে। আমি সোহানার পিছে পিছে যেতে থাকলাম। সোহানা আমাকে নিয়ে একটি রুমে ঢুকলো। রুমে একজন বয়স্ক লোক ছিল। সোহানা তাকে গিয়ে জড়িয়ে ধরলো আর বলল,
আপু, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধুর কথা কালকে রাতে? তাকে কি নিয়ে এসেছিস? বাহিরে আছে। যা, ছেলেটাকে ভিতরে নিয়ে আস। তারপর সোহানা আমাকে বলল ভিতরে আসতে। আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর তিনি বলল, তোমার কথা আমি সোহানার কাছে শুনেছি, আর তোমার চাকরি হয়েছে। তুমি চাইলে কাল থেকে জয়েন করতে পারো। ধন্যবাদ স্যার। স্যার না, সবসময় আমাকে আঙ্কেল বলে ডাকবা, মনে থাকবে? হ্যাঁ আঙ্কেল। তারপর আরো কিছু কথা বলে সোহানার সাথে সেখান থেকে একটা পার্কে চলে আসলাম। দুজনে পার্কের একটা কোনায় গিয়ে বসে রইলাম। আমার অনেক ভালো লাগছিল বসে থাকতে। কারই বা ভালো লাগবে না নিজের ভালোবাসার মানুষের সাথে বসে থাকতে? আপনারাই বলুন। দুজন পুরো চুপ করে বসে আছি, কেউ কোনো কথা বলতেছি না। হঠাৎ সোহানাই বলল, আচ্ছা ফারহান, একটা কথা বলি। বল। তুই কি কাউকে ভালোবাসিস অথবা পছন্দ করিস? চুপ, কারণ আমি তো তাকেই ভালোবাসি। কি রে, চুপ করে আছিস কেন, বল। বাসি, অনেক বেশি ভালোবাসি। কে সে? নাম কি তার? সময় হলে দেখতে পারবি। এখন তুই বল, তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? আমি একজনকে ভালোবাসি। নাম কি রে? তার নাম এখন বলবো না। তুই যেদিন তোর পছন্দের মেয়ের নাম বলবি ওই দিন বলবো। আচ্ছা বলিস, এখন চল বাসায় যাই। চল। আচ্ছা শোন, বল। কালকে কলেজে একটু তাড়াতাড়ি আসিস, তোকে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে আসবো। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে আসবো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। তখন মোবাইলটা বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি সোহানাই কল দিছে। তাই কলটা তাড়াতাড়ি ধরলাম। ধরতে না ধরতেই সোহানা বলতে থাকলো, কি রে, কালকে কলেজে আসছিস তো? না রে, কালকে আসতে পারবো না। কেন? কালকে আমাকে অফিসে যেতে হবে তাই। যেতে হবে না তোকে, আমি আব্বুকে বলে দিতেছি। ঠিক আছে, তাহলে কলেজে আসবো। তারপর সোহানার সাথে অনেক কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে তাড়াতাড়ি উঠে কলেজে চলে আসলাম। এসে দেখি এখনো সোহানাই আসেনি। তাই আমি একটা গাছের নিচে গিয়ে বসে পড়লাম। একটু পরে যা দেখলাম তা দেখে তো আমি পুরাই অবাক। একটু পরে দেখলাম সোহানা একটা ছেলের হাত ধরে কলেজে ঢুকতেছে। এটা দেখে তো আমি অবাক। এটা দেখার পরে আমার কাছে মনে হলো আমি আকাশ থেকে পড়লাম। আমি পুরো কাঠের পুতুল হয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকলাম। একটু পরে সোহানার ধাক্কায় আমি বাস্তবে ফিরলাম। কি রে, কি হয়েছে তোর? সেই কখন থেকে তোকে ডাকতেছি, তুই কোনো কথা বলছিলি না কেন? তুই ঠিক আছিস তো? আমার কিছু হয় নাই। একটা জিনিস ভাবতেছিলাম, তাই হয়তো তোর ডাক শুনতে পাই নাই। তাই এটাকে তোকে বলেছিলাম না আজকে তোকে সারপ্রাইজ দিব। এই সেই সারপ্রাইজ। এটা হলো আমার বয়ফ্রেন্ড নীল, আর নীল এই হলো আমার বেস্ট ফ্রেন্ড ফারহান। সোহানার কথা শুনে বুকের বাম পাশটা কেমন যেন চিন চিন ব্যথা করতে থাকলো। কি যেন আমার কাছ থেকে হারিয়ে গেল। মনে হচ্ছে কেউ আমার ভিতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছে। কষ্টে আমার বুকটা ফেটে গেল, কিন্তু তাদের কিছু বুঝতে দিলাম না। আমি একটা হাসি দিয়ে বললাম, হাই। হ্যালো। তারপর তাদের সাথে কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে গেল। আমি ক্লাসে চলে আসলাম, আর সোহানা চলে গেল তার বয়ফ্রেন্ড নীলের সাথে। আজকে নাকি সে ক্লাস করবে না। আমি মনটা খারাপ করে ক্লাসের সবাইকে শেষে টেবিলে গিয়ে বসলাম। আমার মন খারাপ দেখে আমার কাছে আমার বন্ধু শাকিল আসলো। এসে জিজ্ঞাসা করতে থাকলো কি হয়েছে আর সোহানা কোথায় আজকে। আমি শাকিলকে সব খুলে বললাম আজকে সবকিছু। শাকিল আগে থেকে জানতো আমি যে সোহানাকে পছন্দ করি, তাই সে বলল, তোকে আগেই বলেছিলাম সুহানাকে মনের কথা বলে দে, কিন্তু তুই কি করলি? কিছুই বললি না। ফারহান, এখনো সময় আছে, সুহানাকে বল। কিন্তু এখন তো ওর বয়ফ্রেন্ড আছে। কোনো কিন্তু নাই, তুই কালকেই ওকে বলে দে, না হলে পরে পস্তাবি। তুই ঠিকই বলেছিস, কালকে আমার মনের কথা সোহানাকে বলবো। যা হবার হবে। যা হওয়ার কালকে হবে। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বাহিরে হাঁটতে আসলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। তারপর আমি নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকলাম কালকে সোহানাকে প্রপোজ করার পরে যদি সোহানা আমাকে না করে দেয়, যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করে দেয়, যদি সবার সামনে আমাকে থাপ্পড় দেয়, যদি সবার সামনে আমি গরিব বলে আমাকে অপমান করে, তাহলে আমি কি করব? যদি সোহানার সাথে আর যোগাযোগ করতে না করে, যদি তার সামনে আমাকে যেতে না করে, তাহলে আমি কি করব? এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়লো। আমি চোখগুলো ভালোভাবে মুছে তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়ার রুমে চলে আসলাম। তারপর রাত 10টা পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। এসে সোহানাকে একটা কল দিলাম। একটু পরে কল ধরলো। আমি বললাম, কিরে
কি করস? এই তো বসে আছি। তুই? শুয়ে আছি। খাইছিস? তুই খাইছিস? ওই শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তো বল। এখানে বলা যাবে না। কালকে তাড়াতাড়ি কলেজে আসিস। ঠিক আছে, আসবো। তারপর সোহানার সাথে একটু কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে তাড়াতাড়ি উঠে সুন্দর করে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। একটু পরেই কলেজে চলে আসলাম। আজকে কলেজে এসে দেখি সোহানা আমার আগেই কলেজে এসে বসে আছে। তারপর আমি তার কাছে গেলাম। তারপর সে আমাকে বলল, কিরে এত দেরি করে আসলি কেন, আর কি এমন জরুরি কথা বলবি বল। আমি সোহানাকে নিয়ে মাঠের একটা কোনায় গিয়ে বসলাম। তারপর সোহানাকে বলতে থাকলাম, দেখ সোহানা, আমি সোজাসিজা কথা বলতে পছন্দ করি। আমি পেঁচিয়ে কথা বলতে পারি না। তাই আমি তোকে সরাসরি বলতেছি, আমি তোকে অনেক ভালোবাসি। আমি অনেক আগে থেকেই তোকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন বলতে পারি নাই। কিন্তু কালকে ওই ছেলেটাকে দেখার পরে আর থাকতে পারলাম না, তাই বলে দিলাম। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। বলেই আমি মাটির দিকে মাথাটা নিচু করে চেয়ে রইলাম। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? তোর লেভেল আর আমার লেভেল একটু দেখ। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি প্রেম করব? তুই তো আমাদের বাড়ির কাজের লোকের যোগ্যও না, আর তোর সাথে করব আমি প্রেম? এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, আর নেক্সট টাইম আমার সামনে আসবি না। আর শোন, নীল আমার বয়ফ্রেন্ড, ওকেই আমি কিছুদিন পরে বিয়ে করব। তুই আমার সামনে আসবি না। আসি, আল্লাহ হাফেজ। এই বলে সোহানা চলে গেল, আর আমি সেখানে বসে পড়লাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি ভাবতে পারতেছি না সোহানা আমাকে এই কথাগুলো বলল। সোহানা আমার ভালোবাসাটা এত ছোট করে দেখলো, আমাকে একটু বুঝলো না। সোহানাকে কি আমি হারিয়ে ফেললাম? এগুলো ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেকক্ষণ সেখানে বসে বসে কান্না করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে চলে আসলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। আম্মু অনেকবার খেতে রাখছে, কিন্তু আমি খেতে যাই নাই। মনটা অনেক খারাপ হয়ে আছে, কারণ যে মানুষটাকে এত ভালোবাসলাম সে আজকে আমাকে এইভাবে অপমান করলো, আবার 2টা থাপ্পড় দিল, আর ওর সামনে যেতেও না করলো। এখন আমি কি করব কিছু বুঝতেছি না। এগুলো ভাবতে ভাবতে না খেয়েই ঘুমিয়ে গেলাম। রাত 9:30টায় আমার ঘুম ভাঙলো। তারপর দেখি আম্মু খাবার নিয়ে আমার রুমে বসে আছে। আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু এখনো খাবার নিয়ে বসে আছে। আমি কিছু না বলে খাবারগুলো খেয়ে ফেললাম, কারণ এখন না খাইলে আম্মু 1000টা প্রশ্ন করবে, তাই খেয়ে নিলাম। তারপর আবার ঘুমিয়ে গেলাম। সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম। কলেজে আর গেলাম না। বাসায় আর নদীর পাড়ে থেকে সারাটা দিন পার করে দিলাম। এইভাবে একটি সপ্তাহ কেটে গেল, কিন্তু আমি এই 1 সপ্তাহের মধ্যে একদিনও কলেজে গেলাম না। আজকে 1 সপ্তাহ পরে ভাবতেছি কলেজে যাব। যেই ভাবনা সেই কাজ। তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজে এসে দেখি সোহানা আর নীলে এক জায়গাতে বসে আছে। আমাকে দেখেই সোহানা মুখ কালো করে ফেললো। আমিও আর সেই দিকে না তাকিয়ে চলে আসলাম ক্লাসে। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকেও প্রতি রাতের মতো অনেক কান্না করে ঘুমালাম। তারপর সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসতেছিলাম কলেজে। তখন আমার একটা বন্ধু কল দিল আমাকে। আমি ফোন রিসিভ করতেই আমাকে একটা রেস্টুরেন্টে যেতে বলল। আমি তার কথা মতো সেই রেস্টুরেন্টে গেলাম। আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। একটু সামনে যেতে দেখি নীল একটা মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলছে। আমি এটা দেখে পুরাই চমকে গেলাম। আমি সময় নষ্ট না করে কতগুলো ছবি তুলে নিলাম। তারপর সোহানাকে কল দিলাম। প্রথমবার ধরলো না, তাই আবার কল দিলাম। এইবার কলটা ধরলো। সোহানা, তুই কোথায় রে? আমি কলেজে। কেন? প্লিজ তুই এই রেস্টুরেন্টে একটু আয়। আমি আসতে পারবো না। না আসলে নীলকে হারাবি। আমি এক্ষুনি আসছি, প্লিজ নীলের কিছু করিস না। যা তোর কলিজার কাছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হাসতেছি। সোহানা থাপ্পড়গুলো দিয়ে বলতে লাগলো, উত্তর বাচ্চা, এই মেয়েটা কে? সুহানা, এটা আমার কাজিন। ওই, কে তোমার কাজিন? আমি তোমার গার্লফ্রেন্ড, সবাইকে বলো। কিরে, এই তোর কাজিন তাই না? আসলে হয়েছে কি, এখন আমার বিয়ের কি হবে? আব্বু তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে। তোমার আর আমার বিয়ে তো হবে বাবু। তোকে করবো আমি বিয়ে? পাগলা কুত্তায় কামড়েছে আমাকে, আর তুই আমার হাত ধরলি কেন? এইবার থাপ্পড় দিতে গেলে নীল সোহানার হাতটা ধরে ফেলে আর সোহানাকে একটা থাপ্পড় মারে। এইটা দেখে আমার মাথায় আগুন ধরে যায়। আমি দৌড় দিয়ে নীলের কাছে গেলাম, গিয়ে বসিয়ে দিলাম নাক বরাবর একটা ঘুষি। সাথে সাথে নীল মুখে হাত দিয়ে শুয়ে পড়ল। তারপর আমি আরো মারতে থাকলাম।
সোহানা নীলের অবস্থা খারাপ দেখে আমাকে থামালো। তারপর সেখান থেকে আমাকে নিয়ে বাহির হয়ে গেল। বাহিরে এসে আমি কিছু বললাম না। একটা রিক্সা নিলাম বাসা আসার জন্য। সোহানাও রিক্সায় উঠলো। আমি কোনো কথা বলছি না দেখে সোহানা বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আরে সরি বলতে হবে না। আমাকে মাফ করে দে। আমার মতো ফকিন্নির কাছে তোর মাপ চাওয়া মানায় না। তুই কোথায় আর আমি কোথায়? আমি জানি তুই আমাকে এখনো মাফ করিস নাই, প্লিজ আমাকে মাফ করে দে। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। তুই তো কোনো ভুল করসনি, সব ভুল আমার। আমি গরিব হয়ে তোকে প্রপোজ করেছি। এটা ভাবি নাই যে তোর সাথে রিলেশন করতে গেলে তো তোর যোগ্য হতে হবে। আমার মতো ফকিন্নির সাথে তোর যায় না রে। এই তোর বাসার সামনে চলে আসছি, যা বাসায় যা। প্লিজ এইবারের মতো মাফ করে দে, আর হবে না। চল আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই। সরি রে, আমার নতুন অনেক বন্ধু হয়ে গেছে, তোকে আর নিতে পারবো না আমাদের ফ্রেন্ড গ্রুপে। আসি রে, ভালো থাকিস। এই বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আম্মু আর আব্বু আমার রুমে আসলো আর ডাকতে থাকলো। আমি ঘুম থেকে উঠে আম্মুকে বললাম, কি হয়েছে, ডাকতেছো কেন? তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। বলো, কি কথা? আমরা যা বলবো তা তোমাকে শুনতে হবে। বলো। আগে কথা দে, আমরা যা বলবো তাই তুই শুনবি। আচ্ছা, কথা দিলাম, যা বলবা তাই শুনবো। এইবার বলো, কি কথা বলতে আসছো? আসলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি বলছো আম্মু? ঠিকই বলছি। বিয়ে করে বউকে খাওয়াবো কি? সংসার ঠিক মতো চলে না, আর তুমি এখন বলছো বিয়ে করতে? খাওয়া দাওয়া নিয়ে তোমার না ভাবলেও চলবে, সেই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি এই বিয়ে করতে পারবো না। এই বিয়ে না করলে তুই আমাদের দুইজনের মরামুখ দেখবি। আমি বিয়ে করতে রাজি। শুক্রবার তোমার বিয়ে, যাদের যাতে দাওয়াত দিতে হবে দিয়ে ফেলো। এত তাড়াতাড়ি কেন? এমনি যা বলেছি তাই। আমি আর কিছু বললাম না, বাসা থেকে বাহির হয়ে গেলাম। গিয়ে বন্ধুদের সবাইকে বিয়ের দাওয়াত দিলাম। সবাই জানতে চাইলো মেয়েটাকে, কিন্তু আমি তো নিজেই জানি না মেয়েটাকে, তাই ওদের বলতে পারলাম না। তারপর রাতে বাসায় আসলাম সবাইকে দাওয়াত দিয়ে। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। সকাল সকাল আম্মু এসে দেখে ঘুম থেকে তুললো। তারপর গোসল করে রেডি হতে লাগলাম। আমার বন্ধুরা আমাকে রেডি করতে লাগলো। দেখতে দেখতে আমি রেডি হয়ে নিচে আসলাম। তারপর সবাইকে নিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম বউদের বাসার দিকে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবার সাথে রওনা দিলাম। আমি আর আমার বন্ধুরা এক গাড়িতে বসলাম, আর সবাই অন্য গাড়িতে বসেছে। আমরা 10 মিনিট পরে একটা বাড়ির সামনে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে পুরাই চমকে গেলাম, কারণ বাসাটা হলো সোহানাদের বাসা। আমি আমার বন্ধুদের দিকে তাকালাম, দেখি তারাও আমার দিকে তাকিয়ে আছে। আব্বু আমাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো। তারপর আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার আগে আমার পকেট থেকে 5,000 টাকা উধাও হয়ে গেল। বুঝলেন না তো, আমার বন্ধুরা আমার কাছ থেকে 5,000 টাকা নিল গেট আটকালে দেওয়ার জন্য। তারপর আমি গিয়ে জামাই যেখানে বসে সেখানে বসলাম, আর আমার সব বন্ধুরা আমাকে রেখে ময়দা সুন্দরীদের পটানোর জন্য চলে গেছে। আমি একা একা এতিমের মতো বসে আছি। একটু পরে কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। দেখতে দেখতে আমার আর সোহানার বিয়েটা ঠিক মতো হয়ে গেল। এখন বউ নিয়ে আসার পালা। সবার কাছ থেকে বিদায় নিয়ে সোহানাকে নিয়ে গাড়িতে চলে আসলাম। একটু পরে গাড়ি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। এখন একটা মজার ব্যাপার হলো, সবসময় দেখে আসছি বউয়েরা বাবার বাড়ি ছেড়ে যখন স্বামীর সাথে তার বাসায় আসে তখন অনেক কান্না করে, কিন্তু আমার বেলা পুরাই উল্টো। সোহানাই হাসতে হাসতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার সাথে চলে আসছে, এবং এখনো তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ছে না। একটু পরে আমরা বাসায় চলে আসলাম। গাড়ি এসে আমাদের বাসার সামনে থামলো। তারপর আমি নামলাম। এরপর সোহানাও নামলো। নামতে গিয়ে তার পায়ে পেল হালকা ব্যথা, তার জন্য বলছে হাঁটতে পারবে না। বাবা এই কথা শুনে বলল কোলে করে ভিতরে নিতে। কি আর করার, বাবার কথা তো মানতেই হবে। তাই সোহানাকে কোলে করে বাসার ভিতরে নিয়ে আসলাম। সোহানাকে রুমে দিয়ে আমি চলে আসলাম বন্ধুদের সাথে ছাদে। 12টা বাজে। আব্বুর কথায় রুমে গেলাম। তারপর কি হয়েছে তা তো প্রথমে পাটেই বলছি। এই ছিল আমার পিছনের কাহিনী। চলেন এবার বর্তমানে আসি। আমি সোফায় শুয়ে পড়লাম। ফজরের সময় আজানের মধুর সুরে আমার ঘুম ভাঙলো। আমি উঠে উজু করে চলে আসলাম মসজিদে। তারপর নামাজ আদায় করে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তারপর গোসল করলাম। গোসল করে এসে সোহানাকে ডাক দিলাম। সে ঘুমের ঘোরে আমাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে গেল। আমার ভালো লাগতেছিল, কিন্তু সোহানাকে বুঝতে দেওয়া যাবে না যে আমার ভালো লাগতেছে। তাই আমি তার কাছ থেকে ছুটে টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে তার মুখে ঢেলে দিলাম। সোহানার মুখে পানি পড়তেই লাফ দিয়ে উঠল। তারপর আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি বললাম,
আমার দিকে তাকিয়ে থেকে লাভ নাই, যান গিয়ে গোসল করে আসেন, নিচে সবাই অপেক্ষা করতেছে। আমি বললাম, আমার দিকে তাকিয়ে থেকে লাভ নাই, যান গিয়ে গোসল করে আসেন, নিচে সবাই অপেক্ষা করতেছে। যাইতেছি। তারপর সোহানা গোসল করে আসলো। আমি সোফায় বসে বসে মোবাইল টিপতেছিলাম। সে গোসল করে বাহির হলো। আমি সোহানার দিকে তাকালাম। তাকিয়ে তো আমি পুরাই ওর উপরে আবারও ক্রাশ খেলাম, কিন্তু সোহানাকে তো বুঝতে দেওয়া যাবে না, তাই আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করলাম। আমি সোহানাকে বললাম, ঢং না করে তাড়াতাড়ি রেডি হন, আমার এইসব ঢং মজা লাগে না। দেখলাম সোহানার মুখটা বেজার হয়ে গেল। সোহানার মুখটা বেজার দেখে আমারও অনেক খারাপ লাগলো, কিন্তু সেটা প্রকাশ করলাম না। আমি রুম থেকে বাহির হয়ে আসলাম। সোহানার জন্য আমার অনেক কষ্ট হতে লাগলো, কিন্তু এত সহজে তাকে মেনে নিলে চলবে না, তাকে কষ্ট দিতে হবে, না হলে সে ভালোবাসা কি সেটা বুঝবে না। আমি একটু পরে আবার রুমে গেলাম। গিয়ে দেখি সোহানা রেডি হয়ে মুখটা কালো করে বসে আছে। সোহানাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। নীল শাড়ি, নীল চুড়ি, টাটকা লাল ঠোঁটে লিপস্টিক, চুলগুলো ছেড়ে রেখেছে অনেক, আর চোখে কালো কাজল দিয়েছে। সব মিলিয়ে সোহানাকে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু কি যেন একটা মিসমিস লাগতেছিল। আমি সোহানাকে বললাম, কপালে একটা টিপ দিলে সুন্দর বানাতো। এই কথাটা শুনে সোহানা অনেক খুশি হয়ে গেল আর তাড়াতাড়ি কপালে একটা টিপ দিল। তারপর সোহানাকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষায় আছে। আমরা যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া শুরু করলো। আমি আর সোহানা পাশাপাশি বসলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে সোহানার আগে রুমে চলে আসলাম। তারপর ফেসবুক চালাতে থাকলাম। একটু পরে সোহানাও আসলো। এসে দেখে আমি মোবাইল টিপতেছি, তাই বলল, ফারহান শোনো, বলেন। আব্বু একটু পরে আমাদেরকে নিতে আসবে, তুমি রেডি হয়ে থাকো। আমি কোথাও যাব না। না গেলে আব্বু কষ্ট পাবে, প্লিজ চলো। সোহানা কান্না করতে করতে চলে গেল। আমি আবার ফেসবুকে ঢুকলাম। একটু পরে আমার আব্বু রুমে আসলো। এসে বলল, ফারহান, কি আব্বু কিছু বলবা? একটু পরে সোহানার আব্বু আসবে তোদের নিতে, তার সাথে যাবি। আব্বু, আমি যেতে পারবো না। কেন? এমনি। আমি যেতে বলেছি, তুই যাবি, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। এটা বলে আব্বু চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। একটু পরে সোহানার আব্বু আমাদের বাসায় আসলো। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে সোহানাকে নিয়ে সোহানাদের বাসায় পৌঁছানোর পরে সবাই আমাদের দেখতে আসলো। তারপর আমাদের ভিতরে নিয়ে গেল। সোহানার অনেক কাজিনরা এসেছে। আমাকে দেখে সবাই আমার কাছে আসলো। আমাকে নিয়ে তারা সোহানার রুমে গেল। তারপর তাদের সাথে গল্প করতে থাকলাম। একটু পরে দেখলাম সোহানা আসতেছে, তাই সোহানাকে একটু কষ্ট দেওয়ার জন্য ওর কাজিনদের সাথে অনেক হেসে হেসে কথা বলতে থাকলাম। আর ওর কাজিনরাও হাসতে হাসতে আমার শরীরে এসে পড়তেছিল। এটা দেখে সোহানা অনেক রেগে গেল আর ওর কাজিনদের ধমক দিয়ে বলল, এই তোরা এখানে কি করিস? যা এখান থেকে। আপু, দুলা ভাইয়ের সাথে একটু পরিচয় হইতেছিলাম। সবাই চলে যাচ্ছিল। তখন সোহানার একটা কাজিন আমাকে চোখ মারলো, আর এটা সোহানা দেখে ফেললো। সোহানাকে আরো রাগানোর জন্য আমিও চোখ মারলাম। এটা দেখে সোহানা তো রেগে আগুন হয়ে গেল। সবাই বাহিরে যেতেই দরজা বন্ধ করে আমার দিকে তেড়ে আসলো আর আমার কলার ধরে বলল, অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলতে অনেক মজা লাগে, তাই না? মেয়েদের গায়ে পড়তে অনেক ভালো লাগে, মেয়েদের চোখ মারতে অনেক ভালো লাগে, আর নিজের ঘরের বউকে তোর ভালো লাগে না? কি নেই আমার মাঝে বল? আপনার মাঝে ভালোবাসা নেই, আপনার মনে আছে শুধু অহংকার, তাই আপনাকে আমার ভালো লাগে না। আর ওই মেয়েগুলো কত ভালো, আমাকে কত আদরই না করলো। ওদের থেকে একজনকে যদি বিয়ে করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। সোহানাকে রাগানোর জন্য বললাম, ওই মেয়েরা তোমাকে বেশি আদর করছে, তাই না? ওই মেয়েদের বিয়ে করতে পারলে অনেক ভালো হতো, তাই না? আমাকে তোমার কাজিনরা অনেক আদর করছে, আর একজনে একটা কিস করছে, পরে আবার তার কাছে যাইতে বলছে। কিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। সব মিথ্যা বললাম রাগানোর জন্য। সোহানা আর কিছু না বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিজের ভার না সামলাতে পেরে খাটে শুয়ে পড়লাম, আর সোহানা আমার নিষ্পাপ ঠোঁটগুলোকে নিজের আয়ত্তে করে নিল। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। হঠাৎ মনে শয়তানি বুদ্ধি চলে আসলো, আর আমি সোহানার ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে দিলাম। ঠোঁটে কামড় লাগার সাথে সাথে আমাকে ছেড়ে দিল। আমি সোহানার থেকে ছুটে অনেক জোরে একটা থাপ্পড় দিলাম। আমার থাপ্পড়কে সোহানার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি রুম থেকে বাহিরে চলে আসলাম, কারণ সোহানার সামনে থাকলে আর তাকে কষ্ট দিতে পারবো না। সোহানাকে থাপ্পড় দিয়ে আমার অনেক খারাপ লাগতেছিল, তাই ছাদে চলে গেলাম। ছাদে এসে দাঁড়িয়ে আছি, হঠাৎ কে যেন পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি অনেক অবাক হয়ে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি
সোহানাই আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি এক ধাক্কা দিয়ে সোহানার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম আর বললাম, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনাকে তো আমি বলেছি আমি আপনাকে কোনোদিনও নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না, আর আপনিও কোনোদিন আমার কাছে স্বামী অধিকার চাইবেন না। তাহলে আপনি আজকে এমন কেন করছেন? আমি তোমার পায়ে পড়ে বলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি স্বীকার করতেছি আমি একটা ভুল করেছি, তোমাকে অনেক অপমান করেছিলাম, এর জন্য আমি লজ্জিত। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে আপন করে নাও প্লিজ। আমি কিছু না বলে সোহানার থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম সোহানার রুমে। এসে সোফায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি এখন কি করব। এখন কি আমি সোহানাকে মেনে নিব, নাকি আর কয়েকটা দিন কষ্ট দিব? না, আর কয়েকদিন কষ্ট দেই, তারপর মেনে নিব। আমি শুয়ে শুয়ে এগুলো ভাবতেছিলাম। এমন সময় সোহানা রুমে আসলো। দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করছে, চোখগুলো লাল হয়ে আছে, চোখ মুখ ফুলে আছে। সোহানা এসে সোজা ওয়াশরুমে চলে গেল। আমি সোফায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। এমন সময় রিয়া নামের একটা আইডি থেকে অনেকগুলো মেসেজ আসলো। আমি মেসেজগুলো দেখে মাথায় রক্ত উঠে গেল। মেসেজগুলো সব ছিল সোহানার আর নীলের মেসেজ। সোহানা এখনো নীলের সাথে কথা বলে। সেই মেসেজ আমি দেখে কি করব বুঝতে পারতেছিলাম না, তাই রিয়া নামের আইডিতে মেসেজ দিলাম। কে আপনি? আমি সোহানার বান্ধবী। আপনি এগুলো কোথায় পেলেন? সোহানার আইডি আমার কাছে আছে, সেখানেই দেখলাম আর দেখেই তোমাকে দিলাম। আপনি আমাকে চিনেন কিভাবে? তোমাকে কয়েকদিন আগে একটা মেয়ে প্রপোজ করেছিল, মনে আছে? আপনি তাকে চিনেন কিভাবে? আমি সেই মেয়েটা যে তোমাকে প্রপোজ করেছিল। ও, আমি তোমাকে প্রপোজ করছিলাম, আমাকে তো সোহানার জন্য ফিরিয়ে দিছিলা। এখন দেখো সোহানাই কেমন। এখনো সময় আছে, সোহানাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, আমি তোমাকে এখনো ভালোবাসি। বাই বলে ফেসবুক থেকে বাহির হয়ে গেলাম। বাহির হয়ে সোহানার আর নীলের মেসেজগুলো দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম সোহানা কেন আমার সাথে এমন করছে, কেন আমার সাথে অভিনয় করতেছে। এগুলো ভাবতেছি এমন সময় সোহানা ওয়াশরুম থেকে বাহির হলো আর আমার কাছে আসলো। আমার কাছে এসে বলল, আব্বু নিচে খেতে ডাকছে, আপনি যান, আমি খাবো না, আমার খিদে নাই। তোমার রাগ তো আমার সাথে, আমাকে যত পারো কষ্ট দাও প্লিজ। আব্বু আমার সামনে খারাপ ব্যবহার করো না, তাহলে তারা অনেক কষ্ট পাবে। আমি আর কিছু না বলে সোফাই থেকে উঠে গেলাম আর নিচে চলে আসলাম। আমার পিছনে পিছনে সোহানাও আসলো। তারপর খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। এসে খাটে বসে ডাটা অন করার সাথে সাথে আরো কিছু মেসেজ চলে আসলো। আমি মেসেজগুলো দেখলাম। মেসেজগুলো এরকম ছিল, ফারহান প্লিজ তুমি আমাকে আপন করে নাও। আমি রিয়ার মেসেজ দেখে ঠিক থাকতে পারতেছিলাম না, তাই ছাদে চলে আসলাম। তারপর অনেকক্ষণ কান্না করতে থাকলাম আর নিজে নিজেই বলতে থাকলাম, কেন সব সময় আমার সাথে এমন হয়, কেন সোহানা আমার সাথে এমন করতেছে, কি দোষ ছিল আমার? আমি কি তার সাথে কোনো প্রতারণা করেছি? তাহলে কেন আমার সাথে এমন করতেছে? সোহানা কি সত্যি সত্যি কিছুদিন পরে আমাকে ছেড়ে চলে যাবে? না, এ হতে পারে না। সোহানা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ছাদে ঘুমিয়ে গেছি মনে নাই। ঘুম ভাঙলো সোহানার ডাকে। ঘুম ভাঙার পরে চারদিকে তাকিয়ে দেখি চারদিক অনেক অন্ধকার। আমার সামনে সোহানা বসে আছে আর আমাকে ডাকতেছে। তারপর আমি যা করলাম তা দেখে সোহানা পুরা অবাক। সোহানাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে থাকলাম। সোহানা আমার এমন অবস্থা দেখে একটু চমকে যায়। আমি সোহানাকে ধরে কান্না করতেই থাকলাম। এইবার সোহানা বলতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? প্লিজ সোহানা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি এখন কান্না থামাও আর আমাকে সব খুলে বলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। বললাম তো যাব না, কি হয়েছে আমাকে বলো। তোমার বান্ধবী রিয়া বলতেছে তুমি নাকি আমাকে ছেড়ে দিয়ে নীলের কাছে চলে যাবে। তোমার আর নীল যে বর্তমানে কি কি মেসেজ করো সেগুলো আমাকে দেখাইছে। প্লিজ সোহানা,
আমাকে তুমি ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়া তো আমার সাথেও তোমার নামে একই কথা বলছে। কি বলছে? সে বলছে তুমি নাকি কিছুদিন পরে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর রিয়াকে বিয়ে করবা। আর এই যে দেখো তোমার আর রিয়ার সব মেসেজ। আমি মেসেজগুলো দেখে পুরাই আবুল হয়ে গেলাম, কারণ সেম আমার আইডি থেকে মেসেজগুলো রিয়াকে করা হয়েছে। আমি বললাম, সোহানা তোমার মোবাইলটা দাও তো। সোহানা তার মোবাইল আমাকে দিল, আর আমি আমার মোবাইলটা সোহানাকে দিয়ে বললাম, সোহানা তুমি আমার মেসেঞ্জার দেখো, আমি কার কার সাথে কথা বলি এবং কি কথা বলি, আর আমিও তোমার মেসেঞ্জার দেখি তুমি কার কার সাথে কথা বলো। ঠিক আছে। আমরা দুজন দুজনের মোবাইলের মেসেঞ্জার দেখতে থাকলাম। আমি সোহানার মেসেঞ্জারে ঢুকে দেখি নীল নামের কেউই মেসেঞ্জারে অ্যাড নাই, শুধু 5 জন মেয়ে তার মেসেঞ্জারে অ্যাড করা। আর সোহানা আমার মোবাইলের মেসেঞ্জার দেখতে লাগলো। সে দেখলো আমার আর রিয়ার মেসেজগুলো, তারপর সোহানা আমার দিকে তাকালো, আমিও সোহানার দিকে তাকালাম। দুজন চুপ করে আছি, কেউই কিছু বলতেছি না। এইবার সোহানাই বলল, তোমার মেসেঞ্জারে নীলকে পেয়েছো? না, পাই নাই। তোমার মেসেঞ্জারে রিয়া আছে কেন? তোমার ব্যাপারে সব তথ্য আমাকে দিতেছিল, তাই অ্যাড রেখেছি। এই যে এখন ওরে ব্লক দিয়ে দিলাম, আর খুলবা না। রিয়া চাইছিল তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করে সে তোমার জীবনে আসবে, তাই সে 2টা ফেক আইডি খুলছে আর এসব মেসেজ করছে। তারপর আমি সোহানাকে জড়িয়ে ধরলাম, আর সোহানা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করে দিলাম। আজকে এটা আমাদের কষ্টের কান্না না, এটা আমাদের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার সুখের কান্না। আমি চোখের পানি মুছে বললাম, এই পাগলি, কান্না করছো কেন? ফারহান, তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো? মৃত্যুর আগে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে ছেড়ে যাবে না? কখনো না। তারপর সোহানাকে কোলে নিয়ে চলে আসলাম রুমে। এই প্রথম আমি আর সোহানা এক বিছানায় শুইলাম। তারপর ডুবে গেলাম ভালোবাসার সাগরে। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙলো। বুকে তাকিয়ে দেখি সোহানা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তারপর আমি সোহানাকে ডাক দিলাম। সোহানা আমার ডাক শুনে জেগে গেল আর বলল, এই সময় কি হয়েছে, ডাকছো কেন? উঠো। কেন? উঠে গোসল করে নামাজ পড়ো। আচ্ছা, উঠতেছি। তারপর আমি আর সোহানা একসাথে গোসল করলাম। গোসল করে নামাজের জন্য তৈরি হয়ে চলে গেলাম মসজিদে, আর সোহানা ঘরে। আমি নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মুর সাথে সোহানা রান্না করতেছে। আমি রুমে চলে আসলাম। এসে একটু শুয়ে থাকলাম। কিছুক্ষণ পরে সোহানা রুমে আসলো আর বলল, খাবার রেডি, নিচে খেতে আসো। আমি সোহানাকে ডাক দিলাম, সোহানা একটু শোনো। বলো। একটু এদিকে আসো তো। সোহানা আমার কাছে আসলো আর আমি সাথে সাথে সোহানাকে টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম। আরে কি করছো? মা চলে আসবে। আসবে না? এখন ছাড়ো, সারা রাত তো অনেক দুষ্টুমি করেছো, এখন আবার কি শুরু করলা? ছোট একটা কিস দাও, ছেড়ে দিব। এখন না। ওকে, ছাড়বো না। সোহানা আমার গালে একটু কিস দিয়ে লজ্জায় আমার বুকে মাথা লুকিয়ে বলল, এখন চলো। হয় নাই, ঠোঁটে কিস দিতে হবে। আমার লজ্জা লাগে, আমি পারবো না। না পারলে আমিও ছাড়বো না। ওকে দিব, কিন্তু তোমার চোখ বন্ধ করতে হবে। ঠিক আছে। এই আমি চোখ বন্ধ করলাম। সোহানা আমার ঠোঁটে কিস দিল। প্রায় 1 মিনিট পরে জোরে একটা কামড় দিল আমার ঠোঁটে। আমি ব্যথা পেয়ে সোহানাকে ছেড়ে দিলাম, আর সোহানা সুযোগ বুঝে পালিয়ে গেল। এখন সোহানার উপরে অনেক রাগ উঠতেছে। শালার কিস তো দিল ভালো কথা, কামড়টা কেন দিল? মেয়ে মানুষ, শয়তানের হাত দিতে হবেই। এগুলো বলতে বলতে আমি নিচে চলে আসলাম। নিচে আসতেই সোহানা আমাকে দেখে হাসতেছে। আমার তো এখন অনেক রাগ উঠতেছে। একে তো কামড় দিয়ে চলে আসছে, এখন আবার হাসছে। আপনারাই বলেন কেমন লাগে? আমি কিছু বললাম না। খাবার টেবিলে চলে আসলাম। আমি টেবিলে বসে আছি, কিন্তু কেউ খাবার নিয়ে আসছে না। আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু আম্মু।
কি হয়েছে, এমন করে চিল্লাইতেছিস কেন? কখন থেকে বসে আছি, কেউ খাবার নিয়ে আসতেছো না কেন? আমার তো অনেক খিদে লাগছে। তুই আজকে বৌমাকে বকা দিছিস কেন? আমি কখন বকা দিলাম? পুরাই আবুল হয়ে গেছি। খাবার খাইতে ডাকছে বলে তুই নাকি বৌমাকে বকা দিছস? কই, আমি তো সোহানাকে বকা দেই নাই। আপনারাই বলেন, আমি কি কাউকে গালি দিয়েছি? বৌমা এদিকে আসো তো একটু। হ্যাঁ মা বলেন। ফারহান বলছে সে নাকি তোমাকে বকা দেয় নাই। মিথ্যা কথা বলতেছে। আমি খাবার খাওয়ার জন্য ডাকছি বলে সে আমাকে অনেকগুলো বকা দিছে। আম্মু, সোহানা মিথ্যা বলতেছে। তুমি তোমার ছেলেকে একটু বিশ্বাস করো। ফারহান, এত কথা না বলে এখন একটা কাজ করো, তোমাকে খাবার খেতে দিব। কি কাছে বলো? খুব খিদে লাগছে, তাই দোষ না করেও দোষ নিজের কাঁধে নিয়ে নিলাম। মাত্র 10 বার কান ধরে উঠবস করবা। আম্মু, কি বলছো এসব? যা বলছি তাড়াতাড়ি করো। আমি পারবো না। বউয়ের সামনে কি এগুলো করা যায়? আপনারাই বলুন। বৌমা বাহির থেকে ঝাড়ুটা নিয়ে আসো তো একটু। ওকে মা। ঝাড়ুর দরকার নাই, আমি উঠবস করতেছি। মায়েরকে ভূতিও ভয় পায়, সেই জায়গায় আমি একজন মানুষ, তাই রাজি হয়ে গেলাম। ঝাড়ু আনতে হবে না, আমি উঠবস করতেছি। মায়েরকে অনেক ভয় পাই, তাই রাজি হয়ে গেলাম। 10 বার উঠবস করার পরে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। এইভাবে হাসি খুশি আর খুনসুটিতে কাটছিল আমাদের ছোট্ট সংসার। সোহানা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও সোহানাকে অনেক ভালোবাসি। দুজন দুজনকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। এখন সোহানা কলেজে যায় না, আমি একাই কলেজে যাই। খুব ভালো কাটছিল আমাদের দিনকাল। খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেল আরো 3টা মাস। ওই দিন আমি কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বাহির করে দেখি আব্বুর কল। আমি তাড়াতাড়ি কলটা ধরলাম। কল ধরতেই আব্বু বলল, ফারহান, সোহানা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, এখন আমরা ওকে এই হাসপাতালে নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি আয় বাবা। আমি বন্ধুদের বিদায় দিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি সবাই অনেক খুশি। আমি গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, সোহানা কোথায়? ওই রুমে আছে, যাও। আমি তাড়াতাড়ি 106 নম্বর কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি সোহানা শুয়ে আছে। সোহানাকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। আমি সোহানার কাছে যেতেই সে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল আর কান্না করে দিল। আমি সোহানাকে বলতে লাগলাম, সোহানা কি হয়েছে, কান্না করতেছো কেন? সোহানা কান্না করতেই থাকলো। সোহানা আমাকে বলো কি হয়েছে। আমি বলতে পারবো না। বলো কি হয়েছে। ফারহান, আজকে আমি অনেক খুশি। তাহলে কান্না করতেছো কেন? বোকা, এটা দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। এত খুশি কেন সেটা বলো। ফারহান, তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি। সত্যি বলছো? সত্যি। এটা বলেই সোহানা আমাকে আবার জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। এইবার দুইজনই কান্না করতেছি। আজকে আমি অনেক খুশি, আজকে আমি বাবা হতে চলছি। এটা শুনে নিজের থেকে অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পরে সোহানাকে আমি ছেড়ে দিয়ে সোহানার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপরে সোহানাকে বাসায় নিয়ে আসলাম। এখন আমি সোহানাকে কোনো কাজ করতে দেই না। আম্মু সোহানাকে অনেক আদর করে, আগের থেকে অনেক বেশি যত্ন নেয়। আমি এখন বেশি কলেজে যাই না, সারাদিন সোহানার পাশে থাকি। ওর যখন যেটা লাগে সেটা আমি এনে দেই। খাবার রুমে এনে সোহানাকে খাওয়াইয়া দেই। ওকে কোনো রকম কোনো কাজ করতে দেই না। খুব ভালো কাটছে আমাদের দিনগুলো। জানি না এত সুখ আমাদের দুজনের কপালে সইবে কিনা। আমি আজকে অনেক দিন পরে কলেজে যাইতেছি। আমি ইচ্ছে করে যাচ্ছি না, সোহানা আমাকে জোর করে পাঠাইছে, তাই যাচ্ছি। কলেজে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে সবাই অনেক খুশি হয়ে গেল, কারণ অনেক দিন পরে কলেজে আসছি। আমি ওদের কাছে গেলাম, তারপর আমিও ওদের সাথে আড্ডা দিতে থাকলাম। আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল। তারপর সবাই একসাথে সবগুলো ক্লাস করলাম। ক্লাস করার সময় খেয়াল করলাম রিয়া আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। এটা আমার অনেক অসহ্য লাগছে। সবগুলো ক্লাস করে
সবাইকে বিদায় দিয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। আসার সময় রাস্তায় অনেক সুন্দর নীল চুড়ি দেখলাম। রিক্সা থামিয়ে এক মুঠো চুড়ি কিনে নিলাম সোহানার জন্য, সাথে কিছু গোলাপ ফুল আর চকলেট নিলাম। তারপর বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আমি প্রথমে আম্মুকে একটা গোলাপ দিলাম। গোলাপ ফুলটা পেয়ে আম্মু অনেক খুশি হয়ে গেল। তারপর চলে আসলাম রুমে ঢুকে দেখি বউ আমার আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি পিছন থেকে সোহানাকে জড়িয়ে ধরলাম। তারপর সোহানাকে আমার দিকে ফিরিয়ে ওর হাতে গোলাপ ফুলগুলো দিলাম। ফুলগুলো হাতে নিয়ে অনেক খুশি হয়ে গেল। তারপর ওর হাতে চকলেটগুলো দিলাম। চকলেট পেয়ে সোহানা আরও খুশি হয়ে গেল। তারপর ওর একটা হাত আমি ধরলাম আর পকেট থেকে চুড়িগুলো বাহির করে ওর হাতে পরিয়ে দিলাম। সোহানা এবার কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরলো আর বলতে থাকলো, ফারহান, এই সুখ আমার কপালে সইবে তো? জানি না আল্লাহ আমাদের কপালে কি রেখেছে, এত সুখ কি থাকবে আমাদের জীবনে? আল্লাহর কাছে একটাই চাওয়া, তোমার কোলে মাথা রেখে যেন মরতে পারি, দুজন যেন এক হয়ে সারাটা জীবন থাকতে পারি। আচ্ছা ফারহান, আমাদের বাবু হওয়ার সময় যদি আমি না ফেরার দেশে চলে যাই, তাহলে আমাকে ছাড়া তুমি থাকতে পারবা? কি বলছো এসব? এইগুলো এখন বাদ দাও, আর কখনো এসব বলবা না, তোমার কিছু হবে না। এটা বলে সোহানাকে আমার কোলে তুলে নিলাম। আমার পাগলিটা আমার আছে, আমারই থাকবে, কিছু হবে না, বুঝছো? তারপর সোহানার কপালে একটা কিস দিয়ে সোহানাকে খাটে শুইয়ে দিলাম আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে দেখে আম্মু আমার হাতে 2টা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বলল, বৌমা তোর জন্য এখনো কিছু খায় নাই, বলছে তুই আসলে দুইজনে একসাথে খাবে, যা খাবারগুলো রুমে নিয়ে দুইজনে একসাথে খাবার খা। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। তারপর খাবারগুলো নিয়ে চলে আসলাম রুমে। এসে দেখি বউ আমার শুয়ে আছে। আমি খাবারগুলো খাটের উপরে রাখলাম, কারণ টেবিলে বসে খাইতে সোহানার কষ্ট হবে তাই। তারপর সোহানাকে শোয়া থেকে উঠালাম। সোহানা খাটে বসে আছে আর আমি চেয়ারে বসে সোহানাকে খাওয়াইয়া দিতেছি আর সোহানাও আমাকে খাওয়াইয়া দিতেছে। এইভাবেই কেটে গেল আরও কয়েক মাস। আর মাত্র 10 দিন পরে আমার ফাইনাল পরীক্ষা। সোহানার শরীরটাও কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলছে কিছুদিনের মধ্যেই সোহানার ডেলিভারি হবে। আমি ভেবে নিয়েছি আমি পরীক্ষা দিব না, কিন্তু সোহানা জোর করে আমাকে পরীক্ষা দেওয়াইতেছে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। কাল থেকে পরীক্ষা আমার। পরীক্ষা দিতে যাইতে একটু ইচ্ছা করতেছিল না, তাই সোহানাকে বললাম, সোহানা আমি পরীক্ষা দিতে যাব না, আমার ভালো লাগতেছে না। সোহানা জোর করে আমাকে পরীক্ষা দিতে পাঠাইলো। আসার সময় আম্মুকে বলে আসছি সোহানার যদি খারাপ লাগে আমাকে কল দিয়ে জানাতে, আর সব সময় সোহানার পাশে যেন থাকে। এই বলে পরীক্ষা দিতে চলে আসলাম। পরীক্ষা মোটামুটি শেষ। ওই সময় আমিও বুঝতে পারলাম আমার ফোনটা কাঁপছে, এর মানে কল আসছে। আমি দেরি না করে খাতাটা জমা দিয়ে তাড়াতাড়ি বাহির হয়ে গেলাম আর কলটা ধরলাম। কল ধরার পরে আম্মু যা বলল তা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ফারহান, তুই তাড়াতাড়ি এই হাসপাতালে আয় বাবা। কি হয়েছে আম্মু? তুই আয়, তারপর সব বলি। আম্মু, সোহানার কি হয়েছে? সোহানার হঠাৎ ব্যথা উঠছে, আমরা তাড়াতাড়ি বৌমাকে হাসপাতালে নিয়ে আসছি, এখন সে ভিতরে আছে। আমি আম্মু আব্বুর সাথে বসে আছি। কখন ডাক্তার বের হবে সেই দিকছে। একটু পরে একটা নার্স বাহির হয়ে বলল, রোগীর বাড়ির লোককে? আমি রোগীর স্বামী। রোগীর অবস্থা অনেক খারাপ, দুইজনের যেই কোনো একজনকে বাঁচানো যাবে। আপনি কাকে বাঁচাতে চান তাড়াতাড়ি বলেন। আমি কিছু না ভেবেই বলে দিলাম, আমার স্ত্রীকে আপনারা বাঁচান, আমার আর কিছু চাই না। নার্স চলে গেল আর আমি সেখানে বসে কান্না করে দিলাম। আব্বু আম্মু আমাকে বলতে লাগলো কান্না না করতে, কিন্তু আমি কান্না না করে থাকতে পারলাম না। অনেক কান্না করতে থাকলাম আর ভাবতে থাকলাম সোহানা আমার কাছে চেয়েছিল একটি ছোট্ট সংসার, আর আজ সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। এমন কেন হলো? আমার স্ত্রী আর বাবুটাকে কি আল্লাহ চাইলে বাঁচাতে পারে না? আমার জানা মতে তো আমি এমন কোনো পাপ করি নাই যার কারণে আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিচ্ছে।
আল্লাহ, আমার আর কিছু চাই না, শুধু তুমি আমার স্ত্রীটাকে ভালো রাখো, এটা আমি চাই আল্লাহ। এগুলো মনে মনে বলতে লাগলাম আর কান্না করতে থাকলাম। কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি চোখ খুলে দেখি আমি একটা রুমে, আম্মু আমার পাশে একটা বাবু নিয়ে বসে আছে। আমি সাথে সাথে চিৎকার দিয়ে বললাম, আম্মু, আমার সোহানা কোথায়? সোহানা এখন কেমন আছে? ওর কিছু হয় নাই তো? আর এই বাবু কার? আম্মু আমাকে সোহানার কেবিনে নিয়ে গেল। আমি তারপর যা দেখলাম তা দেখে আর ঠিক থাকতে পারলাম না। আমি দেখি সোহানা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চিৎকার দিয়ে গিয়ে সোহানাকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাদের দেখে চলে গেল। আমি সোহানাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। সোহানাও আমাকে ধরে কান্না করতে থাকলো। একটু পরে সোহানা কান্না থামিয়ে বলল, হাই পাগল, কান্না করতেছো কেন? আমি তো তোমার পাশেই আছি। আমার পাগলটাকে রেখে কি আমি যেতে পারি বলো? আমি কোনো কথা না বলে সোহানাকে কিস করতে থাকলাম আর অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। সোহানা আমার কাণ্ড দেখে আবারও কেঁদে দিল। জানো সোহানা, যখন বাবুকে দেখছি তখন আমি মনে করেছি আমার পৃথিবীটা হয়তো শেষ। আমি মনে হয় আর আমার বউটার হাতে আদর খেতে পারবো না। আমি মনে হয় আর আমার সোহানাকে আমার কাছে পাবো না। আমি মনে হয় আর তোমাকে রাগাতে পারবো না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বাবু দরকার নাই, শুধু তুমি আমার পাশে থাকলেই চলবে, এই বলে আবার কান্না করতে থাকলাম। এভাবে কান্না করার পরে আম্মু আসলো। রুমে এসে বলল, এই আমার পাগল ছেলে মেয়ে, এইভাবে কেউ কান্না করে? দেখো দুই পাগল পাগলির কাণ্ড। এই নে ধর তো রাজরানী আম্মুটাকে। আমি আমার কলিজার টুকরাটাকে কোলে নিয়ে ওর কপালে একটা চুমু দিলাম আর সোহানার কপালে একটা চুমু দিলাম। তার 2 দিন পরে সোহানাকে বাসায় নিয়ে আসলাম। ভালোই চলতে থাকলো আমাদের দিনগুলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের গল্পতে।